গাড়ি থেকে নেমেই মনটা বেশ ভালো হয়ে গেল তিতিরের। জায়গাটা যে এত সুন্দর হবে সে ভাবেনি। তন্ময় হয়ে চারিদিক দেখছিল। মলয়ের কথায় ঘোরটা কাটল। কি কেমন লাগছে? বলেছিলাম না জায়গাটা ফাটাফাটি। বেশ গর্বিত স্বরে মলয় কথাগুলো বলল তিতিরের পাশে দাঁড়িয়ে। হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নেই। সত্যি তোমার পছন্দের তুলনা হয় না। হুম, তার সবচেয়ে বড় উদাহরণ তো তুমি। থাক, আর ন্যাকামো করতে হবে না। কপট রাগ দেখিয়ে বলে তিতির। বাইরেটা তো দেখলাম, চলো না এবার ভেতরে যাই। দুজনে তৃপ্ত মনে হোমস্টের ভিতরে পা দেয়। একটি লোক ইতিমধ্যেই তাদের লাগেজগুলো গাড়ি থেকে নামিয়ে ভিতরে নিয়ে এসেছে। হোমস্টেতে ঢোকার মুখেই সে দাঁড়িয়ে। ওরা ভিতরে ঢুকতেই লোকটি এগিয়ে এসে উত্তরীয় ধরনের একটা করে কাপড় দুজনের গলার উপর জড়িয়ে হাত জোর করে বলল, আইয়ে সাবজি, আইয়ে ম্যাডাম সে, এই কদিনের জন্য এটাকে নিজেদের ঘর ভাববেন, আর যে কোনো দরকারে আমি আসি, শুধু একবার হুকুম করবেন বাস। ওরা দুজনেই খুব খুশি হলো এই উষ্ণ অভ্যর্থনায়। ঘরে ঢুকলো। তারপর বিরাট ঘর। ঘরের দেওয়াল ও সিলিং জুড়ে কাঠের কাজ করা। একটা বড় খাট, সাদা চাদর পাতা। খাটের পাশেই একটা ছোট টেবিল ও চেয়ার। একদিকে একটা মাঝারি সাইজের ওয়ার্ডরোব। ছিমছাম রুচির পরিচয় সব জায়গায়। ডান দিকে বড় একটা জানলা, পর্দা ফেলা আছে যদিও। তিতির এগিয়ে গিয়ে পর্দাটা সরিয়ে দিতেই চোখের সামনে যেন স্বর্গ এসে দাঁড়ালো। যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়, মাঝে মাঝে উঁচু উঁচু গাছে ভর্তি জঙ্গল। কাঁচের বড় একটা স্লাইডিং জানলা। মলয়ও এর মধ্যে এগিয়ে এসেছে। সে টেনে স্লাইডিং জানলার একদিকের অংশ সরিয়ে দিল। একটা টাটকা ঠান্ডা হাওয়া এসে দুজনের মুখেই ধাক্কা মারে। আহ, অপূর্ব। আনমোনা ভাবে বলে মলয়। স্যার জি, ম্যাডাম জি, চায় পি লিজিয়ে। কখন যেন দরজার কাছে সেই লোকটি এসে দাঁড়িয়েছে। হাতে চায়ের ট্রে, সুদৃশ্য একটি টি পট, দুটো কাপ আর সাথে কিছু কুকিজ। তিতির হাসি মুখে তার দিকে এগিয়ে যায়। আপনার নামটা তো জানা হয়নি। সে ট্রেটা লোকটার হাত থেকে নিতে নিতে প্রশ্নটা করে। জি, আমার নাম রবিন। এখানে সব কুছ আমি দেখি, রান্না ভি আমি করি। লোকটা মুখে একটা আলতো হাসি এনে বলল। মলয় দুটো কাপে চা ঢেলে একটা কাপ তিতিরের দিকে বাড়িয়ে দেয়। তারপর মুচকি হেসে জানলার পাশে রাখা একটি বেতের চেয়ারে বসে পড়ে। তিতির এখন গল্প শুরু করেছে রবিনের সাথে। মলয় চায়ে একটা চুমুক দেয়। আহ, অপূর্ব স্বাদ। সে কাপটা নামিয়ে রেখে একটা সিগারেট ধরিয়ে চেয়ারে আরাম করে বসে শরীরটা এলিয়ে দেয়। মাস চারেক আগে এই জায়গাটার সন্ধান সে পায় নেহাত কাকতালীয় ভাবেই। ঘোরাঘুরি মলয়ের একটা নেশা। সময় পেলেই সে বেরিয়ে পড়ে চেনা অচেনা নানান জায়গায়। সঙ্গে কেউ না থাকলেও কুচপরোয়া নেই। এইভাবে মোটামুটি উত্তরবঙ্গ আর সিকিমের ছোট বড় সব জায়গায় সে চষে ফেলেছে। ফেসবুকে বিভিন্ন ভ্রমণ গ্রুপেও সে যুক্ত। এখানে অনেক জায়গার সন্ধান পাওয়া যায়, যেগুলো অতটা বিখ্যাত নয়। এইসব জায়গার দিকেই তার আকর্ষণটা বেশি। এইরকমই নিউজিল্যান্ডের একটা ভ্রমণের গ্রুপে সে যুক্ত হয়েছিল। সেসব জায়গায় কিরকম ধরনের জায়গা আছে, আমাদের সাথে তার কি কি মিল আছে, এইসব দেখার জন্য। হঠাৎ একদিন সেই গ্রুপে এই জায়গাটার নাম দেখে সে চমকে ওঠে। সুদূর নিউজিল্যান্ডের এক ট্রাভেলার উত্তরবঙ্গের একটা ছোট্ট পাহাড়ি গ্রামের নাম বলছে, যেটা কিনা ওর মতো মানুষের কাছেও অজানা। খুঁটিয়ে সবকিছু পড়ে সে মোটামুটি জায়গাটা কোন দিকে সেটা বুঝে গিয়েছিল। কিন্তু সেই সময় তার বিয়ের দিন এগিয়ে এসেছে, তাই আর আশা হয়ে ওঠেনি। তবে পরিকল্পনা সে করেই রেখেছিল। তাই কাজের চাপ একটু কমতেই তিতিরকে নিয়ে বেরিয়ে পড়েছে।
তিতির প্রথমে রাজি ছিল না এইসব নাম না শোনা জায়গায় আসতে। অনেক বলে কয়ে মলয় তাকে রাজি করিয়েছে। অনেক কষ্টে বুকিংও করে ফেলেছে স্থানীয় একমাত্র হোমস্টেটিতে। রিংটিং, খুব সুন্দর নাম জায়গাটা। পাহাড়ের কোলে একেবারে ছবির মতো সুন্দর একটা গ্রাম। বড়জোর গোটা 10-12 পরিবারের বাস। সেখানেই এই ছোট্ট হোমস্টে। সিকিম বর্ডার এই জায়গাটা থেকে সামান্য দূরে। তীর তীর করে একটা ছোট্ট নদী বয়ে চলেছে পাশ দিয়ে। যেদিকে চোখ যায় শুধু পাহাড়ের মাথা। সব মিলিয়ে ঠিক যেন দক্ষ কোনো শিল্পীর তুলির টানে আঁকা একটা নিখুঁত অয়েল পেন্টিং। এইসব ভাবতে ভাবতেই কখন যে সিগারেটটা শেষ হয়ে এসেছে সেটাই বুঝতে পারেনি মলয়। চমকে উঠে সেটা অ্যাশট্রেতে গুঁজে দেয়। চাটা তখনও শেষ হয়নি। শব্দ করে একটা চুমুক দিয়ে চাটা শেষ করে চেয়ার ছেড়ে উঠে মলয় তিতিরদের দিকে এগিয়ে যায়। তিতির তখন রবিনকে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায় সেই সব জিজ্ঞাসা করছে। इधर का एक पाइन का फॉरेस्ट है दीदी, হেঁটে আসতে পারেন, বহুত ভালো লাগবে। একটু দূরে পাহাড়ের উপরে একটু তকলিফ করে যদি যেতে পারেন একটা মনিস্ট্রি পাবেন, মিট্টি কা বনা হুয়া মনিস্ট্রি। দুপুরে খাওয়াটা ভালোই হলো। ভাত, ডাল, স্কোয়াশের একটা তরকারি, শশা দিয়ে তৈরি একটা সুন্দর আচার আর শুকনো শুকনো চিকেন। অদ্ভুত সুন্দর রান্না। রবিনের গুণ আছে বলতে হবে। ছোট্ট সাজানো ডাইনিং এ বসে খেতে খেতে মলয় ভেবে ফেললো ফিরে গিয়েই একটা সুন্দর আর্টিকেল লিখতে হবে জায়গাটা নিয়ে। আরো মানুষের জানা উচিত। কেন যে এখনো অবধি কেউ সেরকম এই জায়গাটা নিয়ে লেখেনি সেটাই আশ্চর্যের। ডাইনিং এ একটা ছোট্ট সাউন্ড সিস্টেম লাগানো আছে। বেশ মৃদু একটা নেপালি গানের সুর ভেসে আসছে। শব্দগুলো ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু সুরটা বেশ বোঝা যাচ্ছে। দারুণ মিষ্টি। শব্দ শুনলেও বা কি, মানে তো সব সে বুঝবে না। সে পাহাড়ে ঘুরেছে ঠিকই, কিন্তু এখনো ওই স্থানীয় ভাষাটা বিরাট কিছু রপ্ত করতে পারেনি। কয়েকটা শব্দের ব্যবহার শুধু শিখেছে। তবে এত ঘুরলেও এই জায়গাটা কিন্তু যেন তার কাছে আলাদা মনে হয়। যারা প্রথম আসবেন তাদের কাছে বিশেষ মনে হতেও পারে, কিন্তু মলয় যে এরকম জায়গায় আগে থাকেনি সেটা বললে ডাহা মিথ্যা বলা হবে। তবু যেন কোথাও একটা গিয়ে জায়গাটা আলাদা, মলয় ঠিক বুঝতে পারে না। খাওয়া সেরে বাইরে এসে মলয় সিগারেটে সুখ টান দিচ্ছিল। তিতির এখনো ডাইনিং এ রবিনের কাছে চিকেনের রেসিপিটা শিখছে। একটু পরেই সে এসে পাশে দাঁড়ায়। চলো মনাস্ট্রিটা দেখে আসি। রবিন ভাই বলছিল বিকেলে করে না যাওয়াই ভালো, ফিরতে ফিরতে তো সন্ধে হয়ে যাবে। এই ভরপেট খেয়ে পাহাড়ি চড়াই রাস্তায় হাঁটতে হবে এখন। কাল গেলে হয় না? দিন দুই তো আছি এখানে। না, হয় না, কাল অন্য কোথাও যাব। এটা আজই যাব। আমি পারবো আর তুমি পারবে না। আহা, পারবো না তো বলিনি, ইচ্ছে করছে না। তবে তুমি যখন বলছো চলো। ওরা হোমস্টে থেকে বেরিয়ে ডান দিকের রাস্তা বরাবর হাঁটতে থাকে। রাস্তা এমন কিছু খারাই নয়, বেশ ভালোই লাগছে হাঁটতে। মিনিট 20 হেঁটেই তারা পৌঁছে যায় জায়গাটায়। মনেস্ট্রিটা বেশ পুরনো। মূল অংশটি মাটির। ভিতরে কেমন একটা সন্ধ্যা সন্ধ্যা ভাব। ঠান্ডাটা যেন একটু বেশি বাইরের থেকে। বিশেষ কেউ থাকে না বোধহয়। প্রার্থনা কক্ষের পাশের একটা ঘর ভর্তি ঠাসা বিভিন্ন পুঁথি। প্রাচীন এই তিব্বতী পুঁথিগুলোর অনেক নাকি খুব রহস্যময়। বহু গবেষক নাকি ছুটে বেড়ান এসব পুঁথির সন্ধানে। মলয় শুনেছে সেসব কথা। এর মধ্যেও আছে নাকি সেরকম কিছু পুঁথি? মলয় এক মনে চেয়ে সেই সবই ভাবছিল। হঠাৎ এক গম্ভীর আওয়াজে সে চমকে তাকায়। वो लड़की कौन है तुम्हारा? একজন লম্বা বেশ স্বাস্থ্যবান লামা এসে দাঁড়িয়েছেন পাশে। বয়স হয়েছে ভালোই। চুলগুলো মোটামুটি সবই সাদা। প্রশ্নটা তিনিই করেছেন। মলয় একটু থতমত খেয়ে ধীরে ধীরে জবাব দেয়, আমার স্ত্রী, মাই ওয়াইফ।
ताज्जुब की बात। বলেই আর কিছু না বলে তিনি চলে যান। মলয় কিছুই বুঝে উঠতে পারে না এর মধ্যে আশ্চর্যের কি আছে। যাই হোক, এই নিয়ে বিশেষ কিছু না ভেবে চারপাশটা আর একটু ঘুরে তারা ফিরে আসে। ফিরতে বেশি সময় লাগে না। ঘরে ফিরেই তিতির বিছানায় শরীরটা এলিয়ে দেয়। তারপর গুছিয়ে রাখা ব্ল্যাঙ্কেটটা গায়ে টেনে নিয়ে বলে, আহ কি আরাম। আমি একটু শুলাম, বিকেলে ওই পাইনের জঙ্গলটা দেখতে যাব। তুমি একটু শোবে তো? না, তুমি আরাম করো, আমি একটু ঘুরে আসি চারপাশটা। ঘন্টাখানিক পর তোমায় ডেকে দিচ্ছি, তারপর ওদিকটা যাওয়া যাবে। তিতির ঘাড় নেড়ে সায় দেয়। মলয় বেরিয়ে পড়ে। বাইরে বেরিয়ে রবিনকে দেখতে পায় না, হয়তো বিশ্রাম নিচ্ছে নিজের ঘরে। মলয় একটা সিগারেট ধরিয়ে হোমস্টে থেকে বাঁ দিকের রাস্তা ধরে হাঁটতে থাকে। এই রাস্তাটা গিয়ে উঠেছে পাইন বনের মধ্যে। দূর থেকে বেশ বোঝা যাচ্ছে জঙ্গলটা দারুণ ঘন। পাখির ডাক ভেসে আসছে চারিদিক থেকে। বেশ খোশ মেজাজে হাঁটতে হাঁটতে মলয় এগিয়ে চলে। গুনগুন করে একটা গান ধরেছে। ঠিক গান নয়, সেই ডাইনিং এ শোনা নেপালি গানের সুরটা। প্রায় মিনিট 5 হাঁটার পর রাস্তার একটা বাঁক ঘুরতেই মলয় থমকে দাঁড়ায়। রাস্তার এদিকটা সম্পূর্ণ ফাঁকা, কোনো গাছের আড়াল নেই। সেখান থেকে দেখা যাচ্ছে এক চিলপে নদীটা। দুপুরে সূর্যরশ্মি জলের উপর পড়ায় কিছু কিছু জায়গায় জলটা চকচক করছে। অপূর্ব সেই দৃশ্য। তন্ময় হয়ে সেদিকে তাকিয়েছিল মলয়। এইভাবে কতক্ষণ যে একভাবে সে দাঁড়িয়ে ছিল ঠিক মনে পড়ে না। হঠাৎ একটা মিষ্টি অথচ গাঢ় গন্ধ এসে তার ঘোর ঘোর ভাবটা কাটিয়ে দেয়। সাথে একটা মৃদু আওয়াজ, হ্যাঁ, উইন্ড চাইমের আওয়াজ, ঠিক উল্টো দিক থেকে ভেসে আসছে যেন। আশ্চর্য তো, রবিন বলছিল আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, তাহলে এই আওয়াজ আসছে কোথা থেকে? আর এই সুন্দর গন্ধটা, এর রহস্য কি? মলয় মনে মনে কৌতূহলী হয়ে ওঠে। একবার দেখেই আসা যাক না। 7-5 কিছু না ভেবেই সে পাকা রাস্তাটা ছেড়ে পাহাড়ের গায়ের জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে। এসব তার কাছে নতুন নয়। বহুবার বহু জায়গায় সে এরকম জঙ্গলের মধ্যে ঢুকে ঘুরে বেরিয়েছে। একটু ঢুকেই জঙ্গলটা যেন হঠাৎ ঘন হয়ে এলো। আলোর পরিমাণটা একটু কমে গিয়ে একটা অন্ধকার ভাব। মিষ্টি গন্ধটা বেশ তীব্র হচ্ছে যেন। এটা কি কোনো ফুলের গন্ধ? গন্ধটা একেবারেই অপরিচিত তার। সাথে সেই হালকা মৃদু উইন্ড চাইমের আওয়াজ। একটা নয়, যেন অনেকগুলো উইন্ড চাইম কেউ একসাথে কোথাও ঝুলিয়ে রেখেছে। এ কি অদ্ভুত ব্যাপার! এই জায়গায় যে কোনো ঘর বাড়ি থাকতে পারে সেটাই তো মনে হচ্ছে না। এইবার যেন মলয়ের গাটা একটু ছমছম করে ওঠে। থমকে একবার সে দাঁড়ায়, তারপর ভালো করে কান পেতে শোনবার চেষ্টা করে। শুধু পাখির আওয়াজ আর সাথে উইন্ড চাইমের শব্দ। শব্দটা এখনো বেশ চাপা। পকেট থেকে ফোনটা বের করে একবার সময়টা দেখে নেয়। মাত্র বিকেল 4টে। খেয়াল করে ফোনে কোনো সিগন্যাল নেই। জাগে, একটু দেখেই সে ফিরে আসবে। বুক ভরে একটা নিঃশ্বাস নেয় সে। সেই মিষ্টি গন্ধটা আরো তীব্রভাবে নাকে এসে প্রবেশ করে। মলয়ের কিরকম একটা তন্দ্রা মতো ভাব এসে যায়, যেন সে তলিয়ে যাচ্ছে কোথাও। মাথাটা 2-1 ঝাঁকিয়ে সে আবার এগোতে থাকে। না, সেই ভয় ভয় ভাবটা আর নেই, বরং একটা নেশার মতো আচ্ছন্ন ভাব, যার টানে সে যেন ক্রমশ সামনে এগিয়ে যাচ্ছে। তার মনে হয় সে নিজে এগোচ্ছে না, ও তাকে আলতোভাবে হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে যেন। হঠাৎ এক সময় পাগুলো নিজে থেকেই যেন স্থির হয়ে যায়। যেটুকু চেতনা মলয়ের তখনও ছিল তাই দিয়ে সে বেশ বুঝতে পারে
সে এখন দাঁড়িয়ে আছে মোটামুটি ফাঁকা একটা জায়গায়। সামনেটা ছোট ছোট আগাছায় ভর্তি, আর তারপরেই পাশাপাশি দাঁড়িয়ে কয়েকটি বড় বড় লম্বা গাছ। না, এগুলো তো পাইন গাছ নয়। উইন্ড চাইমের আওয়াজটা এখন যেন একটু বেশি তীব্র। সেই গন্ধটা এখন আর তেমন পাওয়া যাচ্ছে না। মলয়ের সমস্ত শরীর জুড়ে খেলা করছে একটা অদ্ভুত পরিতৃপ্তি। সে যেন বহুকাল বহুকাল ধরে হেঁটে হেঁটে ক্লান্ত, কিন্তু মনের ভেতরটা জড়িয়ে যাচ্ছে কিছু একটা আশাতীত পাওয়ার আনন্দে। কি হচ্ছে সে ঠিক বুঝতে পারে না, বা বলা ভালো বুঝতে চায় না। ইচ্ছা অনিচ্ছা নিয়ন্ত্রণ অনেকক্ষণ আগেই সে হারিয়ে ফেলেছে। এখন তার মনটা চালনা করছে অন্য কেউ। এক সময় সেই জায়গাতেই সে বসে পড়ে। গানের পাশে এক নাগারে বেজে চলেছে সেই শব্দটা। আগাছার উপর সে ধীরে ধীরে শরীরটাকে এলিয়ে দেয়। চোখ দুটো যেন বুজে আসতে চাইছে, তবু সব শক্তি জড়ো করে সে উপরের দিকে তাকায়। একটা বিড়বিড় করতে করতে সে গুনতে থাকে গাছগুলো। 7টা গাছ সেখানে। হাওয়ায় তাদের উপরের অংশটা দুলছে, আর আওয়াজের অনুরণন সঞ্চারিত হচ্ছে জঙ্গলময়। গাছগুলো থেকেই সেই শব্দটা আসছে। মলয়ের চোখ এবার বুঝে আসে। सब्जी ओ सब्जी सुन रहे हो? মলয় যেন বুঝতে পারে কেউ তাকে ডাকছে। শরীরের সমস্ত শক্তি দিয়ে সে চেষ্টা করে উঠে বসার, পারে না। একটা অসম যুদ্ধ শুরু হয়। একদিকে অদৃশ্য কোনো অমোঘ আকর্ষণ, আর একদিকে বাস্তবে ফিরে আসার দুরূহ প্রচেষ্টা। মলয় আওয়াজ করতে যায়, কোনো শব্দই বের হয় না মুখ থেকে। অসহায় ভাবে সে গুমড়ে ওঠে। কিছুই করার নেই যেন আর তার। সে শক্তি হারিয়েছে। ধীরে ধীরে সব আওয়াজ সরে গিয়ে সেই উইন্ড চাইমের আওয়াজটা তার সমস্ত মনটা অবশ করে ফেলে। মলয় চোখ বন্ধ করে। চোখ খোলার পর বেশ কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকে মলয়। তাকে নড়ে উঠতে দেখেই তিতির এগিয়ে আসে। ঠিক আছো? কি হয়েছিল তোমার? তিতিরের গলায় উদ্বেগ স্পষ্ট হয়ে ওঠে। মলয় তখনই কোনো জবাব দিতে পারে না। এখনো যেন কানে ভেসে আসছে সেই আওয়াজটা। বাস্তবে ফিরে আসতে একটু বেগ পেতে হয় তাকে। তিতির দরজার কাছে গিয়ে হাঁক দেয়। রবিন দাজু, দাদা উঠেছে, একটু কফি আনো না জলদি। जी दीदी अभी आया। সাথে সাথে উত্তর আসে। এগিয়ে এসে মলয়ের পাশে বসে তিতির। কি হয়েছিল তোমার? তার আগে বলো কিভাবে এলাম আমি এখানে? মলয়ের গলার স্বর আলতো। বোঝাই যায় বেশ দুর্বল এখনো সে। ঘরে ঢুকে একটু শুয়েছিলাম, কিন্তু একা একা ভালো লাগছিল না, তাই রবিন ভাইয়ের সাথে গল্প করতে গেলাম। গল্প করতে করতে প্রায় আধ ঘন্টা পেরিয়ে গেল। তোমার ফোনে বার কয়েক ট্রাই করেও যখন পেলাম না, তখন বেশ চিন্তা হচ্ছিল। বিশেষ করে রবিন ভাই বলছিল কোথাও নেটওয়ার্কের সমস্যা এখানে তেমন নেই, জঙ্গলের একদম ভেতরে ছাড়া। তাই ভয় পেয়ে গেলাম। বুঝতে পারছিলাম তুমি জঙ্গলেই ঢুকেছো। রবিন ভাই যদিও বলছিল সেরকম চিন্তার কিচ্ছু নেই, কিন্তু আমার খুব ভয় করছিল। হাজার হোক, এত ফাঁকা জায়গা, রবিন ভাই ছাড়া তো কেউই নেই। তোমার ফোন লাগছে না তো ভয় করবে না? তিতির একটু দম নিল। সেও বেশ ভয় পেয়েছে, এবং মলয়ের জ্ঞান আসার পরেও এখনো স্বাভাবিক হতে পারেনি। সে আবার বলতে শুরু করলো। তো আমি জোর করে রবিন ভাইকে নিয়ে তোমাকে খুঁজতে বের হলাম। ওই রাস্তাটার দিকে গেলাম, যেদিকে পাইনের জঙ্গলটা আছে সেই দিকে। আমি নিশ্চিত ছিলাম তুমি জঙ্গলেই গেছো। একটু গিয়ে ডান দিকে দুমড়ানো আগাছাগুলো রবিন ভাইয়ের নজরে পড়তেই সে বলল, তুমি নিশ্চয়ই এদিকে গেছো। জুতোর চাপে সেগুলো পিষে গেছে। তারপর তোমার নাম ধরে ডাকতে ডাকতে আমরা ভেতরে এগোলাম। ভেতরটা কি
ঠান্ডা আর অন্ধকার। আমার বেশ ভয় করছিল তখন। ভাগ্যিস রবিন ভাই ছিল। এর মধ্যেই রবিন এসে ঘরে ঢুকলো। হাতের ট্রেতে দুটো কফির কাপ আর একটা ট্রেতে ধোঁয়া ওঠা গরম গরম মোমো। টেবিলে সেগুলো রেখে অল্প হেসে সে বলল, अगर दीदी जिद नहीं करता पता नहीं क्या होता सर। आप एक झाड़ी के पास सोए हुए थे, बिल्कुल होश नहीं था। धूप जाने का बाद ढूंढना भी मुश्किल होता। लेकिन वो बात छोड़िए, कुछ हुआ तो नहीं? लीजिए गर्मा गर्म मोमो, ये रिंगटिंग का वर्ल्ड फेमस है। বলেই হো হো করে হেসে উঠল রবিন। ঘরের গম্ভীর ভাবটা যেন একটু কাটলো। মলয়ও মৃদু হেসে উঠে বসলো। তিতির কফির কাপ এগিয়ে দিল তার দিকে। তারপর রবিনের দিকে ফিরে হাসতে হাসতে বলল, তোমার গায়ে কি ভীষণ জোর। জানো, তোমায় কি অনায়াসে পাজা কোলা করে এই রাস্তায় এতটা চলে এলো রবিন ভাই? মলয় একটা নিঃশব্দ হাসি মুখে এনে রবিনের দিকে তাকালো। কৃতজ্ঞতার হাসি। রবিন যেন লজ্জা পেল। তাড়াহুড়ো দেখিয়ে বলে উঠল, मोमो खा लीजिए सर, हमें अच्छे डिनर बनाते। राते रोटी और चिकन चलবে তো? আরে দৌড়াবে। সহজ গলায় বলল মলয়। রবিন চলে গেল। এবার বলো তো কি হয়েছিল? তিতির প্রশ্নটা করে তাকিয়ে থাকে। মলয় আলতো হেসে জবাব দেয়, আরে তেমন কিছু না, প্রেসার ফল হয়েছিল বোধহয়, তাই ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল। তিতির হয়তো বিশ্বাস করলো না পুরোটা, তবুও আর কোনো প্রশ্নও সে করলো না। মলয় ইচ্ছা করেই আসল ব্যাপারটা চেপে গেল। তিতিরকে সব বলে দিয়ে আর চিন্তায় ফেলতে মন সায় দিল না। কথা ঘোরাতে সে উঠে বসে মোমোর প্লেটটা টেনে নিল। একটা মোমোতে কামড় দিয়ে সে বলল, আহা, হেভেনলি টেস্ট। একটা নাও তিতির। রাতে সহজে ঘুম আসতে চায় না মলয়ের। ভিতরটা অস্থির অস্থির করছে। তিতিরকে কিছু বলতে পারেনি, রবিনকেও কিছু জিজ্ঞাসা করতে সাহস হয়নি। পাছে সে তিতিরকে সব বলে দেয়, অথচ কাউকে না বললেও ঠিক শান্তি পাচ্ছে না। আচ্ছা, ওরা কি সেই গন্ধটা পায়নি, বা সেই আওয়াজটা কেউ শোনেনি? শুনলে অবশ্য বলতো। কিছু তো বলেনি ওরা এসব নিয়ে। কি রহস্য এটা? গাছ থেকে যে ওরকম শব্দ আসতে পারে, এটাই বা কিভাবে সম্ভব? এইসব ভাবতে ভাবতে হঠাৎ তার সেই লামার কথা মনে পড়ে গেল। উনি প্রবীণ মানুষ, ওনাকে জিজ্ঞাসা করা যায়। সে মনে মনে ঠিক করে কাল সকালে তিতির ঘুম থেকে ওঠার আগেই একবার যাবে সে আবার সেই মনেস্ট্রিতে। এরপর আপনিই বলুন, এটাও কি সম্ভব? আগাগোড়া সব খুলে বলার পর লামার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো মলয়। ভোরের আলো ফুটতেই সে বেরিয়ে পড়েছে। রবিনকে জানিয়েই এদিকে এসেছে। সে সাথে আসতে চাইছিল। মলয় তাকে বুঝিয়ে বলেছে যে চিন্তার কিছু নেই, কিছু ফটো তুলেই সে ফিরে আসবে। আর ওদিকে তো লোকজন আছে, তাই কিছু হবে না। সবটা চোখ বুঝে শুনলেন সেই লামা। তারপর একটু সময় চুপ করে বসে রইলেন। এক সময় ধীরে ধীরে একটু অবাঙালি টানে পরিষ্কার বাংলায় তিনি বললেন, বেটা, আজ একটা রহস্যের উপর থেকে পর্দা সরল, শুধুই তোর জন্য। মলয় কোনো কথা বলে না। একইভাবে সে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকে মানুষটির দিকে। সে এতক্ষণে বুঝে গেছে এবার সব রহস্য পরিষ্কার হবে। এই লামা বোধহয় কিছু জানেন। লামা ধীর গলায় থেমে থেমে বলতে থাকেন, একটা কাহানি শোনাই আগে। তখন আমার যুবা বয়স, বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম একেবারে ছোটবেলায়। তারপর দীক্ষা নিয়ে সন্ন্যাসী হয়ে পড়ি। কালিম্পং এর এক মঠে বহুদিন ছিলাম। বাংলাটা সেই সময়ই রপ্ত করেছিলাম। তারপর বহু জায়গা ঘুরে এই মনেস্ট্রিতে যখন আসি, আমার বয়স প্রায় 50, প্রায় 20 বছর আগের ঘটনা। এসব ঘর বাড়ি প্রায় কিছুই ছিল না, শুধু ছিলেন আমার গুরু। আর সামনেই একটা ছোট কাঠের বাড়িতে থাকতো
বিমল। আমরা অবশ্য ডাকতাম ভীম বলে। মনেস্ট্রির কাজকর্ম সেই দেখাশোনা করত। বোন বিনিতাকে নিয়ে সে থাকতো এখানে আমার আসার অনেক আগে থেকেই। এই মনেস্ট্রি প্রায় 200 বছরের পুরানো। কত যে দুষ্প্রাপ্য পুঁথি এখানে আছে খুব কমজনই জানে সেই কথা। ভীমের কাজ ছিল মূলত সেইগুলোর দেখভাল করা। সে তাই করত। ছোট থেকেই নাকি এই কাজ সে করছে। গুরুজি তাই তো বলতেন। লেখাপড়াও সে শিখে ফেলেছিল। সারা দিন পুঁথিগুলো নিয়ে নাড়াচাড়া করত। আর এক শখ ছিল গাছে। চারিদিকে নানা রকম গাছ লাগাতো। এই নিয়েই বেশ ছিল। বোনটিও ছিল বেশ মিষ্টি। কত বয়স হবে তখন? এই 15-16। পরীর মতো এই ছোট্ট জায়গায় সে যেন উড়ে উড়ে বেড়াতো। বেশ কাটছিল দিনগুলো। আমার গুরু আমায় সব বুঝিয়ে দিচ্ছিলেন কাজকর্ম। কিন্তু বছর 10 আগে হঠাৎ একদিন সব ওলট পালট হয়ে গেল। কদিন থেকে ভীম একটু উদাস ছিল। সেই আগের ছটফটে ভাবটা কেটে গিয়ে কিরকম ঝিমিয়ে পড়ছিল যেন। একদিন হঠাৎ সন্ধ্যার দিকে দেখি একটা ছোট্ট টিমটিমে আলো নিয়ে কি যেন খুঁজে বেড়াচ্ছে তার বাগানের মধ্যে। আমি জিজ্ঞাসা করলে বলে সে নাকি গাছের শব্দ শুনছে। আমি অবাক হয়ে গিয়েছিলাম, কিছুই বুঝতে পারিনি। সেই শেষ দেখেছিলাম তাকে। পরদিন থেকে আর তাকে দেখতে পায়নি কেউ। ফুটফুটে পরীর মতো মেয়েটা তারপর থেকে কেমন যেন হয়ে গেল। কথা বলতো না, ভালো করে খেত না, কেমন যেন গুমড়ে বসে থাকতো সারা দিন রাত। আসলে ভীম ছিল তার বাবা মা সবই। বৃদ্ধ মানুষটা একটু থামলেন। গলা ধরে এসেছে বোধহয়। পরিবেশটা বেশ ভারী হয়ে উঠেছে। একটু পর আবার তিনি বলতে শুরু করলেন। ভীমকে কোনোভাবেই খুঁজে পাওয়া গেল না। বাইরে থেকে লোকজন এনে অনেক চেষ্টা করেছিলেন আমার গুরু, কিন্তু কোনো লাভ হয়নি। মাসখানেক এইভাবেই কাটলো। বিনিতা কিভাবে গুমড়ে গুমড়ে থাকে। শরীর অল্প অল্প করে ভাঙতে শুরু করছে তার। একদিন রাতে একটা আর্ত চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসি। আওয়াজটা বাইরে থেকেই এসেছিল। ওই ওই যে ওদিকটাই দেখছো, নিচে অতল খাদ, ওই দিক দিয়ে এসেছিল শব্দটা। বিনিতার আওয়াজ। অন্ধকারে ছুটে গেলাম বেরিয়ে, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। পরের দিন অনেক নিচ থেকে তার থেতলে যাওয়া দেহটা তুলে এনেছিল পাশের গ্রামের কিছু লোকজন। আমার গুরুই তাদের ডেকেছিলেন। আমরা ভেবেছিলাম দাদার কাছেই তাহলে শেষমেশ চলে গেল মেয়েটা। বৃদ্ধ আবার থামলেন। টপ টপ করে জল ঝরছে চোখ দিয়ে। নিজেকে একটু সামলে নিয়ে আবার বললেন, এই ঘটনার ঠিক 1 মাস পরে গুরুদেব দেহ রাখলেন। তার আগে শুধু আমায় একটা কথাই বলে গিয়েছিলেন, এই পুঁথিগুলো যেন বাইরের কারোর হাতে না পড়ে। ভীমের হারিয়ে যাওয়ার পেছনে নাকি কারণেই অজস্র পুঁথির মধ্যে একটা পুঁথি। তখন কিছুই বুঝতে পারিনি। আজ সব পরিষ্কার হলো। তোর স্ত্রীকে দেখে কাল আমি কেন অবাক হয়েছিলাম জানিস বেটা? বলেই তিনি মলয়ের দিকে তাকিয়ে থাকেন। মলয়ের কথা বলবার শক্তি বোধহয় ছিল না। মন্ত্রমুগ্ধের মতো শুধু ঘাড় নেড়ে সে জানায় যে এটা সে জানে না। তাকে দেখতে একেবারে বিনিতার মতো। ধীরে ধীরে কথাগুলো বলেন বৃদ্ধ লামা। মলয় চমকে ওঠে। এবারে বাকিটা বলছি। এই মনেস্ট্রির কোনো পুঁথিতে হয়তো গাছের শব্দ করার কোনো গোপন সূত্র লেখা ছিল। অনেক রহস্যই লুকিয়ে থাকে এইসব পুঁথির মলিন পাতায় পাতায়। তাই তো এগুলো এত গোপনীয়, আর বছরের পর বছর এইভাবে সযত্নে আমরা রক্ষা করে যাচ্ছি।
সেরকমই এক পুঁথি পড়ে ভীম হয়তো সেই ভয়ানক খেলায় মেতেছিল। গাছ কথা বলবে। সফল যে হয়েছিল সে তো বোঝাই যাচ্ছে। কটা গাছ দেখেছিস বেটা সেখানে? 7টা। ঢোক গিলে কোনো রকমে উত্তর দেয় মলয়। হিসেব মিলে যাচ্ছে। শেষ 10 বছরে আরো 6 জন এইভাবে হারিয়ে গেছে হঠাৎ করে। ভীমকে নিয়ে 7 জন। তাদের সবার পরিণতি তাহলে ওই শব্দ করা গাছ। গন্ধটা বোধহয় ওদিকে টেনে নিয়ে যাওয়ার টোপ। তবে সবাইকে যে টেনে নিয়ে যায় না সেটাও বেশ বোঝা যাচ্ছে। যাকে টানে সে ছাড়া আর কেউই সেই গন্ধ বা শব্দ টের পায় না। নিজের পরীক্ষা নিরীক্ষায় ভীম যে সফল হয়েছে সেটা তো ঠিকই, কিন্তু জীবনের বিনিময়ে। আর আজও বেছে বেছে সে ডেকে চলেছে কাউকে না কাউকে নিয়ম করে। তোরা যেখানে আছিস সেখানকার এক অতিথি বছর 2 আগে এইভাবেই গায়েব হয়ে গিয়েছিল। তার আগে সব স্থানীয় লোকজনই ছিল। পুলিশ অনেক খুঁজেও কিছুই পায়নি কোনোবার, তাই হাল ছেড়ে দিয়েছিল। তারপর থেকে অবশ্য এই জায়গায় বড় একটা কেউ ঘুরতে আসে না, এলেও নিজে খুঁজে খুঁজে আসে। রবিন যেচে কোথাও বিজ্ঞাপন দেয় না। ভাবছিস বেটা তুই কি করে বেঁচে গেলি? মলয় স্তব্ধ হয়ে শুনতে শুনতে সেটাই ভাবছিল, কিছু না বলে শুধু ঘাড় নাড়ায়। বললাম না তোর স্ত্রীকে একেবারে দেখতে বিনীতার মতো। তোকে খুঁজতে খুঁজতে যখন সে ওখানে গিয়ে পৌঁছায়, গাছ হয়ে দাঁড়িয়ে থাকা ভীম সেটা দেখেই তোকে ছেড়ে দেয়। বোনটাকে বড্ড ভালোবাসতো। আত্মাটা গাছের ভিতরে ঢুকে থাকলেও টান যাবে কোথায়? তোর স্ত্রীকে দেখেই সে তোকে মুক্তি দেয়। কপাল জোরে তুই বেঁচে গেছিস বেটা। মলয় কিছুক্ষণ থম মেরে বসে থাকে, তারপর উঠে পড়ে। বিদায় নেওয়ার আগে বৃদ্ধ মানুষটিকে সে প্রণাম করতে যায়। বৃদ্ধ তাকে আশীর্বাদ করে বলেন, দীর্ঘায়ু হও। সে ফেরার পথ ধরে। হঠাৎ সেই ফাঁকা খাদের দিকটা থেকে একটা দমকা হাওয়া এসে গায়ে লাগে। সঙ্গে সঙ্গে সেই উইন্ড চাইমের আওয়াজ। ভীষণ চমকে মলয় পিছন ফিরে তাকায়। দেখে বৃদ্ধ লামা তখনও দাঁড়িয়ে আছেন। তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে হাসতে হাতটা উপরের দিকে তিনি তুললেন। মলয় তাকিয়ে দেখে উপরে লাগানো একটা বেশ বড় উইন্ড চাইম হাওয়ায় দুলছে। সেখান থেকেই আসছে শব্দটা। তোর আর এখানে কোনো ভয় নেই বেটা, যতক্ষণ তোর বউ সাথে আছে। নিশ্চিন্তে বাড়ি যা।